Subscribe now and press the bell icon. Never miss an update. প্রিয় ছাত্রছাত্রী, আমরা আবার ফিরে এসেছি দ্বাদশ শ্রেণীর বাংলা কবিতা নিয়ে। তোমাদের পাঠ্যসূচির আজকের শেষ কবিতা, যেটি আজকে আমরা পাঠ করব। এর আগে আমরা যে কবিতাগুলো পাঠ করেছি তার চাইতে আজকের ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি একটু ভিন্ন ধর্মী। কবিতাটি শুরু করার আগে আমি মৃদুল দাশগুপ্ত লেখক সম্পর্কে দু চারটি কথা আমাদের জানা দরকার। কবি মৃদুল দাশগুপ্ত বর্তমান যুগের একজন বলিষ্ঠ কবি। তিনি 1955 সালে হুগলিতে জন্মগ্রহণ করেন এবং ভগবানের আশীর্বাদে তিনি এখনো জীবিতই রয়েছেন। তারই লেখা আজকের আমাদের আলোচ্য যে কবিতাটি, ক্রন্দনরতা জননীর পাশে। মূলত মৃদুল দাশগুপ্ত একজন সাংবাদিক পেশায় ছিলেন। তিনি বিভিন্ন প্রথম শ্রেণীর বাংলা যে দৈনিক পত্রিকা এবং মাসিক পত্রিকা, সেখানে খুব সুনামের সঙ্গে সাংবাদিকতা করে গেছে। তোমরা নাম শুনেছ পরিবর্তন নামক যে পত্রিকাটি, দীর্ঘদিন তিনি এই পত্রিকায় লেখালেখি করেছেন এবং পরবর্তীকালে যুগান্তর নামের যে দৈনিক পত্রিকা এবং আজকাল পত্রিকা, তাতে তিনি সাংবাদিকতা করেছেন। এর পাশাপাশি সাহিত্য চর্চা তার কিন্তু অব্যাহত আছে। অনেক কাব্যগ্রন্থ তিনি প্রকাশ করেছেন, অনেক কবিতা এবং সমাজ বিষয়ক কিছু রচনা, প্রবন্ধ এখনো তিনি লিখে চলেছেন। তার বিখ্যাত দুটো কাব্যগ্রন্থের যদি নাম করতে বলা হয় তাহলে প্রথমেই আসবে জলপাই কাঠের এসরাজ এবং এভাবে কাঁদে না। এই কাব্যগ্রন্থ দুটি বাংলা পাঠকের কাছে, সাহিত্য পাঠকের কাছে, কবিতা প্রেমীর কাছে একটি অনন্য সাধারণ দুটি কাব্যগ্রন্থ। তাছাড়াও সূর্যাস্তে নির্মিত গৃহ তার অপর আরেকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। আজকের আমাদের আলোচ্য যে কবিতাটি, এই কবিতাটির পটভূমি নিয়ে একটু আমাদের জানা দরকার। যে কোনো একটি গল্প, কবিতা বা কোনো একটি রচনার প্রত্যেকটার যে প্রেক্ষাপট, রচনার যে পটভূমি, সেই পটভূমি পাঠকের জানাটা অত্যন্ত জরুরি। আজকের আমাদের আলোচ্য কবিতাটির পটভূমি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি জায়গা যার নাম সিঙ্গুর। তোমরা প্রত্যেকেই হয়তো নাম শুনেছ বা অনেকেই হয়তো বিস্মৃত হয়ে গেছ যে 2006 সালে, আজ থেকে প্রায় 14 বছর আগে, পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট শাসন চলছিল, পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সরকার যখন ক্ষমতাসীন ছিলেন, সেই সময়ই তারা বিধানসভা ভোটের আগে, 2006 সালের আগে, তারা একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন এবং নির্বাচনী ইশতেহারের যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি অনুসারে একটি প্রতিশ্রুতি ছিল যে যত দ্রুত সম্ভব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তারা শিল্প কারখানা স্থাপন করবে। তাতে কর্মসংস্থান হবে একদিকে, যেমন তেমনই আর্থিক মুনাফা এবং রাজ্যের আর্থিক যে ভিত তা শক্ত হবে। এবং সেই ইশতেহারের প্রতিশ্রুতিকে কার্যত ফল দিতে, সেই প্রতিশ্রুতিকে পূরণ করতে তৎকালীন ক্ষমতাসীন সরকার 2006 সালে সিঙ্গুর নামের একটি জায়গায় প্রায় 1000 একর জমি অধিগ্রহণ করলেন এবং এই জমিতে
তোমরা নাম শুনেছ শিল্পপতি টাটা গোষ্ঠীর, তাদেরকে লিজ দেওয়া হলো যে সেখানে গাড়ি তৈরির, যেটি ন্যানো ব্র্যান্ডের গাড়ি তৈরির কারখানা স্থাপন করার জন্য। দীর্ঘ আইনি জটিলতার পরে জমি অধিগ্রহণ তো হলো, কিন্তু এই নিয়ে বিভিন্ন আদালতে মামলা শুরু হলো। মামলাটা হলো এই যে সেখানে প্রায় 1000 একর জমির মধ্যে প্রায় 30% চাষি, যাদের ওই 1000 একর জমির মধ্যে তাদের নিজস্ব জমি ছিল, তারা কিন্তু জমি দিতে সরকারকে অনিচ্ছা প্রকাশ করল। তারা সরকারকে জমি দিতে চাইল না। অপরদিকে সরকার ঘোষণা করেছিল যে প্রত্যেকটি চাষিকে তাদের ক্ষতিপূরণ স্বরূপ তার প্রাপ্ত অর্থের যে চেক তা তুলে দেওয়া হয়েছে। কিন্তু মামলাটা যখন কোর্ট পর্যন্ত গড়ায়, সরকার তরফ থেকে বিবৃতি দেয়া হলো যে প্রায় 30% অনিচ্ছুক চাষির জমি কিন্তু তার মধ্যে রয়েছে। এখানে সমস্যাটা হচ্ছে যে লড়াইটা শুরু হলো একদিকে শিল্প আর একদিকে কৃষি। যে 30% মানুষ তাদের জমি দিতে অস্বীকার করল, অপরদিকে সরকার জোর করে এই জমিকে অধিগ্রহণ করার চেষ্টা করল এবং প্রয়োজনে প্রশাসনকে কাজে লাগিয়ে। এই অনিচ্ছুক চাষিদের যুক্তি কি ছিল? যুক্তি ছিল এই যে একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি রাজ্য যেমন শিল্প ছাড়া তার অগ্রগতি সম্ভব নয়, অপরপক্ষে কৃষিও কিন্তু সেই দেশের বা সেই রাজ্যের অর্থনীতির সূচককে ঊর্ধ্বমুখী করার জন্য অত্যন্ত প্রয়োজন কৃষিরও। আর সব থেকে মজার কথা হলো, এই সিঙ্গুর এলাকায় যে জমিগুলো অধিগ্রহণ করা হয়েছে, সে জমিগুলোর খবরে প্রকাশ যে অনেকাংশে জমি ছিল যেগুলো এক ফসলই নয়, 2 বা 3 ফসলি। অর্থাৎ একটি মরশুমে 2 বার বা 3 বার সেখানে ধান থেকে শুরু করে হচ্ছে গিয়ে গম বা অন্যান্য ফসল সেখানে উৎপন্ন হয়। তাই তাদের যুক্তি ছিল যে পশ্চিমবঙ্গে এমন প্রচুর পতিত জমি আছে যেখানে একটি ফসলও হয় না, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম। সরকার অধিগ্রহণ করলে এই জমিগুলোকে অধিগ্রহণ করুক, কৃষি জমিকে বিপন্ন করে নয়। সুতরাং সরকার পক্ষের সঙ্গে এবং অনিচ্ছুক কৃষক কুলের সঙ্গে একটা সংঘাত উপস্থিত হল। সময়টা 2006, 2007, এই 6, 7, 8 পর্যন্ত এই বিষয় নিয়ে টানাপোড়েন চলতে শুরু করল। ঠিক তার আগেই আরেকটি জায়গাতেও এমনই একটি আন্দোলন শুরু হয়েছিল, সেটি হচ্ছে নন্দীগ্রাম, মেদিনীপুরের নন্দীগ্রাম। যদিও আমাদের আলোচ্য কবিতাটিতে নন্দীগ্রামের প্রসঙ্গকে কেন্দ্র করে এই কবিতাটি মৃদুল দাশগুপ্ত রচনা করেননি। তার মূল যে আলোচনা, তার যে উপস্থাপনা এবং তার কবিতার যে বিষয়বস্তু, তা সিঙ্গুর আন্দোলন কেন্দ্রিক। এবং পরবর্তী ইতিহাস সম্পর্কে তোমাদের একটু জেনে রাখা ভালো যে সেখানে সরকারের সঙ্গে অনিচ্ছুক চাষিদের একটা সংগ্রাম বলা যায়, সশস্ত্র সংগ্রাম চলতে শুরু করল। কখনো সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে সেখানে অত্যাচার, সাধারণ মানুষকে নির্বিচারে তাদের প্রতি যে এমনকি হত্যা পর্যন্ত, কত মা বোনের তাদের সম্ভ্রম নষ্ট হয়েছে, ধর্ষিত হতে হয়েছে।
কত মা তার সন্তানকে হারিয়েছেন, কত বাবা তার সন্তানকে হারিয়েছেন, মাতৃভূমি তাদের অনেক সন্তানকে হারিয়েছে, যা এখনো খবরে প্রকাশ যে অনেক মানুষ তাদের কোনো খোঁজই নেই, তাদের মৃত্যু হয়েছে না তারা বেঁচে আছে, তারা সরকারি খাতায় তাদের এখনো নিখোঁজ হিসেবেই দেখা যায়। সুতরাং এইরকম একটি দুর্দিন, এই দুর্দিনে অসহায় মানুষগুলোর কথা, প্রতিবাদী মানুষগুলোর কথা, অত্যাচারিত নিপীড়িত মানুষগুলোর কথা সরকার পারত যে তাদেরকে ডেকে একটা সুস্থ সমাধান করতে, কিন্তু এর পিছনেও কারণ আছে। প্রত্যেকটি দলের একটি বিরোধী দল থাকে, সুতরাং এই অনিচ্ছুক চাষিদের অক্সিজেন দেওয়ার মতো প্রচুর রাজনৈতিক দলও সেই সময় কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছিল। সুতরাং আন্দোলনটা যেমন তীব্রমুখী ছিল, সংঘর্ষটাও কিন্তু খুব তীব্রমুখী হয়েছিল। আমাদের সেসব কথা খবরের কাগজের পাতায় বা টেলিভিশনের পর্দায় যে খবরগুলো দেখেছি তা এখনো মনে পড়লে গা শিউরে ওঠে। তো এইরকম পরিস্থিতিতে এই ঘটনাকে পটভূমি করে মৃদুল দাশগুপ্ত রচনা করেছিলেন ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি, এবং এটি প্রথমত রক্তমাংস নামক একটি পত্রিকা, বাংলা পত্রিকা, সেখানে ছাপা হয়েছিল। পরবর্তীকালে মৃদুল দাশগুপ্ত তার অন্যান্য বেশ কয়েকটি কবিতা নিয়ে একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন, কাব্যগ্রন্থ নয়, কিন্তু এটা মনে রাখা দরকার যে এই আলোচ্য যে কবিতাটি ক্রন্দনরতা জননীর পাশে, এই কবিতাটি যে পুস্তকে স্থান পেয়েছে সেটি একটি কবিতা সংগ্রহ। সেই পুস্তকটির নাম হলো ধানক্ষেত থেকে। ধানক্ষেত থেকে এটি একটি পুস্তক, কবিতার সংগ্রহ, কবিতা সংগ্রহ। তো এই কবিতার মধ্যে লেখক এই আন্দোলনের ফলশ্রুতিতে ঘটে যাওয়া সমস্ত কথাকে 16টি পংক্তির মধ্য দিয়ে, আমাদের এই আলোচ্য কবিতাটি 4টি ছোট ছোট স্তবক আছে, প্রত্যেকটি স্তবকে 4টি করে লাইন আছে, অর্থাৎ মাত্র 16টি লাইন। একেই বলে কবিতা। যে বলবো কম, তা প্রকাশ করবে, তার ভাব প্রকাশ করবে, তার ব্যক্তি হবে অনেক 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 দূরে। ছোট গল্পের যা বৈশিষ্ট্য, কবিতার এই ব্যক্তির বিস্তারের যে বৈশিষ্ট্য তা আরো আরো অনেক বেশি। তো যাই হোক, কবির যে সমাজ মানসিকতা, সমাজের প্রতি, মাতৃভাষার প্রতি, মাতৃভূমির প্রতি যে ভালোবাসা এবং কবির ক্রোধ, এই 3টে বিষয়ের মিশেল হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি। এই কবিতায় শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের যে পর্বের কথা আমি বললাম, শুধু সেই পর্বটাই উঠে এসেছে তা কিন্তু তো নয়। এর যে বক্তব্য, এর বক্তব্য হচ্ছে শাশ্বতকালের, অতীতের যেভাবে শাসক সাধারণ মানুষ অর্থাৎ শাসিতকে শাসন করেছেন, তাদের অত্যাচার তাদের মনের বিরুদ্ধে কাজ করেছেন বা এখনো করে যাচ্ছেন বা ভবিষ্যতের কোনো শাসক করবেন, সবার কথাই কিন্তু এখানে উঠে এসেছে। কেবলমাত্র বিশেষ একটি সময়ের কথা নয়, এই কবিতা যেন একটি শাশ্বত আবেদন নিয়ে, ইউনিভার্সাল শাশ্বত আবেদন নিয়ে কিন্তু আমাদের কাছে, পাঠকের কাছে ধরা দেয়। এবং শুধু এটা শুধু পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধতাতে কিন্তু নয়, ঘটনাটা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, ঘটনাটা সিঙ্গুর কেন্দ্রিক, কিন্তু কেবল ভারতবর্ষ নয়, ভারতবর্ষ ছাড়িয়েও গোটা বিশ্বের এই ধরনের যে ঘটনাগুলো নিরন্তর ঘটে যায় তার বিরুদ্ধে প্রতিবাদ। কবির তার বিরুদ্ধে প্রতিবাদ একদিকে, এবং সেই অত্যাচারিত সাধারণ মানুষের প্রতি তার সমবেদনার ফুলঝুরি, এবং সেই শাসকের বিরুদ্ধে তার ভালোবাসার, তার ক্রোধের যে বহিঃপ্রকাশ,
সে বহিঃপ্রকাশও কিন্তু আমরা এই কবিতার মধ্য দিয়েই কিন্তু সেটা লাভ করি। তো আমরা সরাসরি কবিতার আলোচনাতে এবার যাব। ছোট্ট কবিতা, আমরা এটা পাঠ করব, পাঠ করতে করতে বিষয়টা নিয়ে আর একটু গভীরে যাব। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকটা বের করো। ছোট্ট একটি কবিতা দেখো, ক্রন্দনরতা জননীর পাশে, মৃদুল দাশগুপ্তের লেখা। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। অর্থাৎ এখানে ক্রন্দনরতাকে, ক্রন্দনরতা জননীকে আমার বাংলা ভূমি, আমার মাতৃভূমি। তিনি কাঁদছেন কেন, ক্রন্দনরতা কেন? তার সন্তানের, অর্থাৎ আমরা সবাই তার সন্তান, বঙ্গভূমির সন্তান আমরা। এই সন্তানের দুর্দিনে তার চোখে জল আসবে না? মায়ের চোখে তো কার চোখে জল আসবে? সন্তানের দুর্দিনে সন্তানের দুর্বিষহ যে জীবন যন্ত্রণা, সে জীবন যন্ত্রণা দেখে যেন কবি এখানে রূপক হিসেবে তিনি মাকে, মা হিসেবে, আমাদের জন্মভূমিকে মা হিসেবে কল্পনা করেছেন এবং তাকে একটা মানবায়ন ঘটিয়েছেন, পার্সনিফিকেশন করেছেন এই জন্মভূমিকে, এবং তাই তাকে ক্রন্দনরতা হিসেবে তিনি দেখেছেন। তাই বলছেন যে এই সময়, এই দুঃসময়ে, মায়ের এই দুঃসময়ে, যেখানে মায়ের সন্তানরা দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে জীবনযাপন করছে, এই সময় যদি শিল্পী, এই সময় যদি বুদ্ধিজীবী এবং সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ যদি আমরা পাশে না দাঁড়াই তাদের, তাহলে আমার শিল্প সৃষ্টির কোনো মূল্য থাকে না, কোনো অঙ্কনের কোনো মূল্য থাকে না, একজন শিল্পীর কাছে ছবি আঁকার কোনো মূল্য থাকে না। তাই তিনি আহ্বান করছেন যে এই সময়ে, শুধু এই সময় নয়, যে কোনো দুঃসময়ে মানুষ যেন, শিল্পীরা, বুদ্ধিজীবীরা, সাধারণ মানুষরা, যারা সচেতন মানুষ, তারা যেন এই অসহায় মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি। যদি তা না পারি, তাহলে আমাদের সৃষ্টির, আমাদের শিল্পের কোনো মূল্য থাকবে না। দেখো পরের যে স্তবকটা, সেখানে কবি বলছেন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। সিঙ্গুর এবং নন্দীগ্রামের সময় আমরা দেখেছিলাম, গ্রামের জঙ্গলের পাশে, রাস্তার ধারে শবদেহ পড়ে আছে। আমরা বিবেকবান মানুষ কেবলমাত্র দূর থেকে দেখেছিলাম, কয়েকজন মাত্র এগিয়েছিলাম আমরা প্রতিরোধ করতে। আমরা প্রতিবাদ মিছিল করেছি, আমরা আমাদের শিল্পের মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে তার প্রতিবাদ করেছি, কিন্তু সম্মিলিতভাবে প্রতিবাদ আমরা, সে সময়ে হয়তো কবি বলছেন, আমরা সবাই কিন্তু যেতে পারিনি। লেখক তাদেরকে নাড়া দিচ্ছেন, ঘা মারছেন, তাদের মস্তিষ্কে ঘা দিচ্ছেন, তাদেরকে জাগতে বলছেন। তাই তিনি বলছেন যে নিহত ভাইয়ের শবদেহ পড়ে আছে রাস্তার ধারে, আমার নিজের ভাইয়ের যদি শবদেহ রাস্তার ধারে পড়ে থাকে, তারপরেও যদি আমার মনের মধ্যে কোনো ক্রোধ উপস্থিত না হয়, তাহলে আমাদের মূল্যবোধ কোথায় আজকে দাঁড়িয়ে আছে? কিসের বড়াই করি আমরা মূল্যবোধের, কিসের বড়াই করি আমরা সমাজ মানসিকতার? অর্থাৎ কবি এখানে বলছেন যে এই শবদেহ, এই অত্যাচার দেখে স্ফুরণ ঘটাতে, অন্তরের ক্রোধকে জাগিয়ে তুলতে, মনুষ্যত্বকে, সমাজবোধকে, এবং প্রতিবাদ করতে, প্রতিবাদ মিছিলে হাঁটতে, প্রতিবাদের ভাষা তৈরি করতে, যাতে করে শাসক ভয় পায়, যাতে করে অত্যাচারী ভয় পায় দ্বিতীয়বার অত্যাচার করার বা করতে। তৃতীয় যে আমরা এবার স্তবকটি দেখব, সেখানে দেখো, যে মেয়ে নিখোঁজ
ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? অত্যন্ত একটি শ্লেষাত্মক কথা। আমরা আগে প্রেক্ষাপটটা আলোচনা করার সময় বলেছি যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজের অভিপ্সা সিদ্ধির উদ্দেশ্যে তারা কিন্তু নিজের মতন কাজে নেমে পড়েছে। তাই বোন, মা, মহিলাদেরকে কিন্তু তারা ছাড়েনি। তাদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে কত মহিলাকে প্রাণ দিতে হয়েছে, ধর্ষিতা হতে হয়েছে, তার হিসাব কিন্তু আমরা রাখি না। তাই লেখক এখানে বলছেন যে বোনের দেহ, যে মেয়েটির দেহ জঙ্গলের মধ্যে থেকে খুঁজে পেলাম, তারপরে আমি কি ওখানে নতজানু হয়ে ভগবানের কাছে বিচার চাইব শুধু যে ভগবান এর শাস্তি তুমি দিও, ভগবান এই অত্যাচারীদের শাস্তি তুমি দিও? তা কিন্তু কবি বলছেন যে না, আমি কেবলমাত্র নতজানু হয়ে ভগবানের কাছে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? বিধির কাছে কি আমি বিচার চাইব যে অদৃষ্টে যা আছে হয়, বিধি তুমি এর দেখো, অত্যাচারীর শাস্তি দিও? লেখক বলছে না, আমাকে সমরে নামতে হবে, এর বিচার আমিই করব, এর বিচার আমাদেরকেই করতে হবে, এই বিচার সম্মিলিতভাবে সমাজ মনস্ক মানুষরাই করবে। তিনি শেষ স্তবকে তিনি বলছেন, তার আক্ষেপের কথা এতক্ষণ বললেন, এবার তিনি বলছেন যে আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতাই জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। লেখক বলছেন সবার মতন আমি নিশ্চুপ হয়ে থাকতে পারি না। আমার ভাইয়ের শবদেহ দেখে, আমার পাড়ার যে মেয়েটি, আমার যে আত্মীয়া, যে আমার বোন বা আমার পরিচিত একজন, তার জঙ্গলে ছিন্ন ভিন্ন দেহ দেখে আমি আর নিশ্চুপ থাকতে পারি না। আমি আমার লেখায় সেই বিস্ফোরণ ঘটানোর জন্য বারুদকে যেমন জমা থাকে, বিস্ফোরণের আগে বারুদের মধ্যে কি থাকে? বারুদের মধ্যে তার বিস্ফোরণ ঘটার যে সমস্ত শক্তির আধার, সে কিছুক্ষণের মধ্যে সে ইরাপ্ট হবে, সেখানে বিস্ফোরণ ঘটবে, কিন্তু সমস্ত শক্তির আধার কিন্তু সে তখন সেই বারুদ। তাই লেখক বলছেন আমার মধ্যে সেই বারুদের বিস্ফোরণ হওয়ার আগের যে শক্তি, সে শক্তি সঞ্চিত হচ্ছে আমার লেখার মধ্যে, আমার কবিতার মধ্যে। যেটা লেখক চাইছেন যে সমাজে পাঠকের কাছে এই তার লেখা ছড়িয়ে পড়ুক এবং প্রত্যেকটি মানুষের মধ্যে সেই শক্তি সঞ্চারিত হোক, যাতে করে সমস্ত অন্যায় অত্যাচার তাকে বিস্ফোরণের মতন করে নিজের মানুষের অন্তরের যে শক্তি, সে শক্তি দিয়ে সমস্ত শক্তিকে, অমঙ্গল শক্তিকে যাতে নাশ করতে পারা যায়। সারা জীবনই শাসক বা যারা সত্যিই যারা ধনী, তারা সবসময় কাঙালের ধন চুরি করেছে। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। কিন্তু আমরা যদি সত্যিই প্রকৃতপক্ষে, লেখক বলছেন যে আমরা যদি জেগে উঠি, আমরা যদি প্রতিবাদ করতে পারি, তাহলে কিন্তু সব সময়ই রাজার হস্ত কাঙালের ধন কিন্তু চুরি করতে পারবে না সব সময়। তাই লেখক এই কবিতার মধ্যে লেখক একদিকে যেমন তার সমাজ মানসিকতা, তার মূল্যবোধ যেমন ফুটিয়ে তুলেছেন, তার ক্রোধও ফুটিয়ে তুলেছেন। যারা নিষ্ক্রিয়ভাবে কেবলমাত্র দর্শক আসনে বসে আমরা সমস্যার কথা আলোচনা করি এবং আমাদের সেই আলোচনার জায়গা ওখানেই শেষ হয়ে যায়। এই সমস্যার সমাধানের পথ অন্বেষণ আমরা করি না, সমস্যার সমাধানের
জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি না, লেখক কিন্তু তাদের কাছেও, তাদের প্রতিও একটা বিক্ষোভ, একটা ক্রোধ তিনি ফুটিয়ে তুলেছেন। যাই হোক, আমাদের এই ছোট্ট কবিতাটি, তার অর্থ অনেকটাই। কেবলমাত্র একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যেই কিন্তু এই সমস্যা দাঁড়িয়ে নয়, এটা দেশ ছাড়িয়ে, বিশ্বে ছাড়িয়ে, সমস্ত জায়গায়, সমস্ত বিশ্বে কিন্তু একই রকমভাবে শাসক ও শাসিত অবস্থান করছে। লেখকের কবিতা তাই ইটারনাল, শাশ্বত। সমস্ত নিপীড়িত মানুষের সমস্যার কথা কিন্তু তুলে ধরার জন্যই তার বারুদরূপী এই কবিতা। মূলত তিনি সাংবাদিক ছিলেন, সাংবাদিকদের কাজই হচ্ছে, এবং একটা সময় তিনি শিক্ষকতাও করতেন। শ্রীরামপুর একটি স্কুলে তিনি দীর্ঘদিন বায়োলজিক্যাল সায়েন্সের শিক্ষক হিসেবেও কার্যভার গ্রহণ করেছিলেন, এবং পরবর্তীকালে তিনি সাংবাদিকতার কাজে যুক্ত হন। সুতরাং সাংবাদিকের কাজ হচ্ছে অন্বেষণ, সমাজের সমস্যাগুলোকে উৎপীড়িত করা এবং সাধারণ মানুষের সামনে তুলে ধরা। যদি তাই না থাকতো, এই শিল্পেরও যা উদ্দেশ্য, কবি লেখকদের যা উদ্দেশ্য, সাংবাদিকদের ঠিক সেই উদ্দেশ্য। সাংবাদিকদেরও কিন্তু একটি বড় ভূমিকা আছে সমাজ গঠনের জন্য, সমাজ মানসিকতাকে তৈরি করার জন্য। তাই এই দুটো, একদিকে তার শিল্পী সত্তা, একদিকে তার সাংবাদিক সত্তা, দুটো সত্তার মিশেল ছিলেন মৃদুল দাশগুপ্ত। তাই তার কবিতার মধ্যে সমসাময়িক সমাজ যেমন করে উঠে এসেছে, ভবিষ্যৎ এই সমস্যার সমাধানের পথও তিনি বাতলে দিয়েছেন। তাই এই কবিতাটি আমাদের কাছে, আমাদের বর্তমান পাঠকের কাছে অত্যন্ত প্রিয় একটি কবিতা। আশা করি কবিতাটি পাঠ করতে গেলে এবং এই আলোচনাটা মাথায় রাখলে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেহেতু আমরা এখন প্রত্যেকটি টপিক নিয়ে তার ভাববস্তু এবং তার আলোচনাগুলো শেষ করছি। এরপরে যদি সময় হয়, যদি তারপরেও স্কুল না খোলে, তাহলে আমরা এই পদ্ধতিতেই আমরা প্রশ্নপত্র ধরে আলোচনা করব। তখন নিশ্চয়ই এই ধরনের এই পাঠগুলো থেকে যে জাতীয় প্রশ্নগুলো আসে সেগুলো আমরা আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো, চর্চায় থাকো। আর আমাদের এই onlineschool.domkol চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের বিভিন্ন বিষয়ের পঠন পাঠন এর মাধ্যমে চলছে। তোমাদের অনেক 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 উপকার হবে, এবং তোমাদের ভবিষ্যৎ যে পরীক্ষা আগত, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাতে তোমাদের সহায়ক হবে আলোচনাগুলো। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থাকো।